নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় চৌধুরী বুবাই আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছে, যে কারণে বাংলাদেশে কারফিউ জারি হয়ে গেছে এবং বাংলাদেশ এই মুহূর্তে একদম সুস্থ অবস্থাতে নেই। বাংলাদেশের মধ্যে যে ছাত্র আন্দোলন, বেসিক্যালি এটা ছাত্র আন্দোলন, কারণ কোটা সিস্টেমের মাধ্যমে কি হয়, যারা চাকরির পরীক্ষা দেয় চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ রয়েছে সেই সংরক্ষণ নিয়ে বাংলাদেশের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে। আর এই আন্দোলনের যে মাত্রা, সেই মাত্রা কিন্তু একটা অন্য পর্যায়ে পৌঁছে গেছে এই মুহূর্তে। আর বাংলাদেশের সরকার কিন্তু এটা নিয়ে বেশ হিমশিম খাচ্ছে এবং তারা এর মধ্যে প্রায় 100 জনের বেশি আর কি প্রাণ হারিয়ে ফেলেছে পুলিশের গুলিতে। সেখানে বর্তমানে আর্মি নেমে গেছে, কারফিউ জারি করা হয়েছে। এই যে বাংলাদেশের এই বিশৃঙ্খল একটা অবস্থা বাংলাদেশের মধ্যে দিয়ে চলেছে, ছাত্রদের একটা অসঙ্গতি তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের প্রতি। তো এটা কেন তৈরি হলো, এর দরকারই বা কী ছিল, আর এর ভবিষ্যৎ কি, কোথায় গিয়ে থামবে এই আন্দোলন, আজকে সেটা নিয়ে আলোচনা করব। তো সঙ্গে থাকো আমার সাথে ফার্স্ট থেকে লাস্ট অবধি, পুরো ভিডিওটা দেখো। আর এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছায়। তো বেশি কথা বাড়াবো না, আমরা ঢুকে যাব আমাদের স্ক্রিনের মধ্যে। প্রথমেই আনন্দবাজারের একটা প্রতিবেদন দেখে নেব, তারপরে আমরা শুরু করব আমাদের এই ভিডিওর অ্যানালাইসিস। ঢুকে পড়েছি আনন্দবাজারের পত্রিকায়, আর এই পত্রিকাতে যে সংবাদটা প্রথমে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো, সরকারি চাকরিতে নিয়োগে সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে হবে, ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বাংলাদেশ জুড়ে। কি এই ব্যবস্থা, কিসের এই সংরক্ষণ? আমাদের দেশে তো SC ST এবং বিভিন্ন কোটাতে যে সংরক্ষণগুলো পাওয়া যায়, বাংলাদেশে কি সেই ধরনের সংরক্ষণ রয়েছে না অন্য কোনো সংরক্ষণ রয়েছে? চলুন আমরা নিচে নামি। এই যে বাংলাদেশের একটা ছবি এখানে দেখা যাচ্ছে, আন্দোলনের ছবিটা। এখানে বাংলাদেশের পতাকা নিয়ে সব ছাত্র, এখানে কলেজ পড়ুয়া সব ছাত্ররা তারা আন্দোলন করছে। এবং নিচে যদি চলে আসি আমি এখানটাতে, এই জায়গাটাতে, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট লাইন, আমি এই লাইনটা তোমাদেরকে পড়ে শোনাবো। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট 56% সংরক্ষিত এবং 44% সাধারণের জন্য নির্ধারিত ছিল। 100%, মানে 100 জন ছাত্রের মধ্যে 56%ই সংরক্ষণ অর্থাৎ কোটাতে যাবে এবং বাকি যে 44% রয়েছে সেটা জেনারেলের জন্য। সাধারণত সেটা উল্টো হয়, জেনারেল কোটাটাই বেশি থাকে এবং সংরক্ষণটা কম থাকে। বাংলাদেশের ক্ষেত্রে এটা একদমই অন্যরকম। আচ্ছা, এই 56%-এর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য 30% ছিল এবং এই যে 56%, তার মধ্যে 30% হচ্ছে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এবং তাদের আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজন কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়েই যত তোলপাড় শুরু হয়েছে। ঠিক আছে, আমি পরবর্তীকালে আসবো এই কথাটার যে মানেটা, সেই মানেটা আমি আপনাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, নারীদের জন্য 10% এবং বিভিন্ন জেলার জন্য 10%। নারীদের জন্য 10% মানে তো তোমরা বুঝতেই পারছো যে মেয়েদের জন্য, যে ফিমেল যারা ক্যান্ডিডেট রয়েছে সেই ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 10% সংরক্ষিত ছিল। এবং বিভিন্ন জেলার জন্য, এই জেলার জন্য কেন সংরক্ষণটা, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা বলবো যে বাংলাদেশে এমন কিছু পিছিয়ে পড়া জেলা রয়েছে যেখানে শিক্ষামূলক ব্যবস্থা সেরকমভাবে উন্নতি হয়নি, যেখানকার কালচার সেভাবে উন্নতি হয়নি, যেখানকার পরিকাঠামো পড়াশোনা করার মতো নেই। অর্থাৎ সেই সব পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য বাংলাদেশ সরকার একটা সংরক্ষণ দিয়ে রেখেছে 10%, যে ওইসব জেলাগুলো থেকে যদি কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করে তাদের জন্য 10% সংরক্ষণ করা থাকবে। আচ্ছা, জনজাতিদের মধ্যে 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1%, এই নিয়ে টোটাল 56% হয়। 2018-এর কোটায় বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জারি করে মুক্তিযোদ্ধা স্বজনদের 30%, নারীদের জন্য 10% এবং জেলা খাতে 10% সংরক্ষণ বাতিল করে দেন। রাখা হয় শুধু জনজাতির জন্য 5% এবং প্রতিবন্ধীদের জন্য 1% সংরক্ষণ। তখনকার মতন এই আন্দোলনে ইতি টানেন ছাত্ররা। তার মানে 2018-তে যে আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই জনজাতিদের জন্য 5% করা হয় এবং যে প্রতিবন্ধী ছিল তাদের জন্য 1% সংরক্ষণ করা হয়। বাকি যে সংরক্ষণগুলো ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ, নারীদের সংরক্ষণ, এই দুটো কিন্তু উঠে যায় তখন। এই যে 2024-এর যে মুক্তিযোদ্ধাদের, এই যে 2024-এর যে আবার কোটা আন্দোলন হয়েছে, এটাতে কি বলছে তারা বলছে 100% কোটা বাতিল হয়ে যায়, কোনো কোটায় যেন বাংলাদেশে না থাকে, সবাই নিজের মেরিটে চাকরি পাক। এটাই ছাত্রদের বক্তব্য। আর এই নিয়ে তুমুল আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে
এখনও অবধি বাংলাদেশে এই যে আন্দোলন, সেই আন্দোলনের একটা বিরাট আকার ধারণ করেছে এবং সরকার হিমশিম খেয়ে যাচ্ছে এই আন্দোলনকে সামলাতে। এখানে এই যে 2018 সালে যে তখন ছাত্ররা ইতি টানেন, তারপরেও কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো কি আমরা একটু একটু করে জানি। আমরা এবার এই প্যারাটাতে যদি আমরা আসি, এখানটাতে যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলো বোঝার দরকার আছে। কিন্তু 7 জন মুক্তিযোদ্ধার স্বজন, মানে যখন এই আন্দোলন 2018 সালের যে আন্দোলনটা যখন শেষ হয়ে যায়, তখন 7 জন মুক্তিযোদ্ধার স্বজন মানে হচ্ছে যিনি মুক্তিযোদ্ধা ছিলেন তিনি না, তার আত্মীয় স্বজন কেউ, তার মানে তার বাড়ির কেউ লোক 2018 সংরক্ষণ বাতিলের নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে 2021-এ হাইকোর্টে যান। গত 5ই জুন হাইকোর্টের রায় দেয় এই নির্দেশ অবৈধ। নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতো সংরক্ষণ ফিরে আসা। তারই প্রতিবাদে ফের আন্দোলনের নামেন ছাত্ররা। তারা দাবি করেন স্থায়ীভাবে সরকারি নিয়োগ থেকে সব ধরনের কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। ইতিমধ্যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির বেঞ্চ বুধবার গোটা বিষয়টির উপরে 1 মাসের স্থগিতাদেশ দিয়ে বলেছে, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন শীর্ষ আদালত। পরবর্তী শুনানি 7ই আগস্ট। ততদিন কোটা নিয়ে কোনো কথাই হবে না। আর আন্দোলনকারীরা চাইলে এই মামলায় অংশ নিতে পারেন, কিন্তু অবিলম্বে তাদের রাস্তা ছেড়ে ক্লাসে ফিরতে হবে, জনসাধারণকে স্বস্তি দিতে হবে। তাহলে বোঝা গেল, এটা নিয়ে যখন স্থগিতাদেশ শেষ হয়ে যায়, তখন 2021 সালে আবার হাইকোর্ট হয়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়। হাইকোর্ট কিন্তু এই যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশটাকে অবৈধ মনে করে এবং অবৈধ মনে করে সেই নির্দেশটাকে বাতিল করে দেয়। এবং বাতিল করে দেওয়ার পর কি হয়, যে পুরানো যে কোটাগুলো ছিল সেই কোটাগুলো আবার তার মানে সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এবং তারপরেই এটারই প্রতিবাদে তারা নামেন হচ্ছে কলেজ পড়ুয়ারা নেমে যায় হচ্ছে আন্দোলনে, যে না সব ধরনের কোটাই বাতিল করতে হবে। আর ওদের মেন টার্গেট হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণটা রয়েছে সেই সংরক্ষণটা। কেন, যদি আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ওখানে সংরক্ষণে বলা রয়েছে যে মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনদের জন্য কোটা, অর্থাৎ যে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল স্বাধীনতা যুদ্ধে, সেই মুক্তিযোদ্ধার যদি কেউ নাতি বা নাতির কোনো ছেলে যদি চাকরির জন্য অ্যাপ্লাই করে, তাহলেও সে সেই কোটা পাবে, অর্থাৎ বংশ পরম্পরায় সেই কোটা চলে আসছে। তো যারা এই মুহূর্তে আন্দোলন করছে, এখনকার যারা ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণকারী, তাদের বক্তব্য হচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা তাদের তো বয়স হয়ে গেছে, তাদের মধ্যে অনেকে বেঁচে নেই, অনেকে বয়স্ক হয়ে গেছে, তাদের কেউ চাকরি করার মতন নেই। সুতরাং মুক্তিযোদ্ধাদেরকে যা কোটা দেওয়ার দরকার ছিল সেটা দেওয়া হয়ে গেছে। এখন তাদের নাতিপুতিদেরকে তো সেই কোটা দিয়ে কোনো লাভ নেই। তাতে কী হচ্ছে, যারা মেধা, সেই মেধার যারা রয়েছে, যারা অ্যাকচুয়াল পরীক্ষা দিয়ে মেধার তালিকাতে নাম নথিভুক্ত করাতে চাইছে, তারা হয়ে যাচ্ছে বাতিল। সেই জায়গাতে যাদের সংরক্ষিত যারা কম রেজাল্ট পেয়ে আসছে তারাও চাকরি পেয়ে যাচ্ছে। এই কারণেই তারা এই আন্দোলনে অংশীদার হয়েছে। আচ্ছা, এবার আসি এখনও অবধি এই আন্দোলনের ফলাফলটা কি। যদি আমরা মৃত্যুর সংবাদ নিয়ে এগোই, যে কতজন এই আন্দোলনে বলি হয়েছে, কত তাজা রক্ত এই মাটিতে মিশে গেছে, তাহলে আজকে 20 জুলাই, এই 20 জুলাইয়ের আনন্দবাজার পত্রিকাতে আমি আবার ফিরলাম এবং আমি নিচে নামার পরে বাংলাদেশের কোটা সংরক্ষণ আন্দোলনের এই আর্টিকেলটা যদি আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো দাবি করেছে বৃহস্পতিবার রাত পর্যন্ত সে দেশে আন্দোলনের জেরে সংঘাতের বলি 27 জন। তাদের মধ্যে 19 জনেরই মৃত্যু হয়েছে ঢাকায়। শুক্রবার দিন আরও 3 জনের মৃত্যু হয়েছে ঢাকায়। তাদের মধ্যে 2 জনের পরিচয় মিলেছে, 3য় জনের পরিচয় জানা যায়নি। এই সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশে মৃত্যু হয়েছে 30 জনের। অন্যদিকে সে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরিসংখ্যান সংগ্রহ করে সংবাদ সংস্থা এফপিএ দাবি করেছে বাংলাদেশে শুক্রবার রাত পর্যন্ত সরকার এবং পড়ুয়ারদের সংঘাতের জেরে 75 জনের মৃত্যু হয়েছে। তো এখনও অবধি, এটা নিশ্চয়ই শুক্রবার রাতের খবর দিচ্ছি, শনিবারের খবর যদি বলি, মানে আজকের দিনের ঘটনা যদি বলি, তাহলে প্রায় 100 জনের উপরে হয়তো পার হয়ে গেছে। তো এই যে পড়ুয়াদের 100 জনের কাছাকাছি যে মৃত্যু, সেটা এদিক ওদিক হতে পারে, এটা কিন্তু ছোট সংখ্যা নয়। একটা আন্দোলনের ক্ষেত্রে এটা কিন্তু বড় সংখ্যা, বড় জনসংখ্যা। যে দেশে 100 কোটি 150 কোটি লোক থাকে, সেই দেশে 100 জনের হয়তো মৃত্যু কোনো একটা ব্যাপার না। কিন্তু যে দেশের 17 কোটি বা 18 কোটি জনসংখ্যার দেশের কাছে এই 100 জনের
যে পরিমাণ সেটা কিন্তু অনেকটাই বেশি। তার মধ্যে ছাত্র সংখ্যা কজন, সেই ছাত্রদের মধ্যেও যদি 100 জনের মৃত্যু হয় সেটা কিন্তু মানে বড়ই দুঃখদায়ক এবং দুঃখজনক ঘটনা। এটা নিয়ে বাংলাদেশ সরকারকে অবশ্যই কিছু করা উচিত, শেখ হাসিনাকে অবশ্যই কিছু করা উচিত। চলুন আমরা এবার কিছু ফুটেজ শুনে নিই, যেখানে স্কুল পড়ুয়ারা রাস্তায় নেমেছে এবং তারা কি বলতে চাইছে আমরা শুনে নিই সেই ধরনের ইগুলো। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কিছু হবে না, দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। আপনারা সবাই দেখছেন যে কিভাবে স্কুল পড়ুয়ারা, যাদের বয়স এখন অবধি 18 বছর হয়নি, যারা এখনো ভোটাধিকার পায়নি, একদম কচি কাচারাও রাস্তায় নেমে গেছে তাদের দাদা তাদের দিদিদেরকে সাপোর্ট করার জন্য। তার মানে এটা কতটা একটা মানে বড় আকার ধারণ করেছে, যেখানে স্কুল পড়ুয়ারাও বলছে যে আমরা জীবন দিয়ে দেবো, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমরা এই কোটা সংরক্ষণ আর কি তুলে দিয়েই ছাড়বো, আমরা দাদা ভাইদেরকে আমরা সাপোর্ট করব। তো এরা হয়তো জানেও না যে অ্যাকচুয়াল কোটা ব্যবস্থাটা কী, এরা এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি, তারপরেও এরা রাস্তায় নেমেছে এবং এরা মানে সাপোর্ট করতে চাইছে তার দাদাদের। বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা, আমরা ক্লাস 6, আপনি ক্লাস 10-এ পড়েন কিন্তু আপনি সড়কে বেরিয়ে এসেছেন, আপনার নিরাপত্তা কে দিচ্ছে এখানে? আমাদের ভাই বোনেরাই আমাদের নিরাপত্তা, ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন, তারা থাকলে আমাদের কিছু হবে না। দেশের জন্য রক্ত দিব, আমাদের কিছুই যায় আসে না, আমরা মেধা শহীদ হব। একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। কি আপনাদের হাতে এটা কি? বেলুনি, এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। এই আমাদের কাছে তো আর অস্ত্র নাই, অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর হাঁপায় ঝাঁপায় যে তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এখানে আদর্শকে অনুসরণ করি। আমরা যেন এখন বাসায় যাই উইথিন 10 মিনিট, আমাদের টিচাররা কেন আমাদেরকে এভাবে বলবে? উনাদের সন্তানরা আজকে মারা গেলে উনাদের যখন সাসপেন্ড করে তখন তো আমরাই রাস্তায় নামি, উনাদের সাসপেন্ড করলে উনারা রাস্তায় নামায়। আমার ভাই মারলে আমি রাস্তায় নামতে পারি না, পুলিশ ঠান্ডা মাথায় খুন করে, এরপরেও কেন আমরা নামতে পারবো না? আপনি মানে কতটা ইমোশন নিয়ে কথা বলছে, মানে কতটা আঘাত লেগেছে এই যে এতজন যে মারা গেছে, এই মারা যাওয়ার প্রতিবাদে কিন্তু এরা সোচ্চার হয়েছে কিন্তু, ঠিক আছে? আন্দোলনটা মানে কতটা সাংঘাতিক আকার ধারণ করেছে এটা আপনি এদের এক্সপ্রেশন থেকে বুঝতে পারবেন যে কতটা ইমোশন নিয়ে, কতটা দুঃখের সাথে এরা রাস্তায় নেমে গেছে। যে এখানে এসেছেন আপনার নিরাপত্তা কে দিবে? আমাদের দেশে বিধানে লেখা আছে, গণতন্ত্রের বিধানে লেখা আছে আমাদের নিরাপত্তা বাহিনী আমাদেরকে নিরাপত্তা দিবে। ওনাদেরকে রাখা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু ওনারা আমাদেরকে উল্টা গুলি করছে, গুলি করে আমার ভাইকে মারছে। এই রক্তের প্রতিশোধ আমরা কিভাবে নিব আপনারা বলেন? শিক্ষক পুলিশ সামনে থেকে দাঁড়িয়ে গুলি করে দিয়েছে। আমি সেসব ফুটেজ আপনাদেরকে দেখাতে পারবো না, ইউটিউবের অনেক রেস্ট্রিকশন রয়েছে, না হলে আমি সেসব ফুটেজ আপনাকে দেখাতাম, ঠিক আছে? এইভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছে পুলিশ, ঠান্ডা মাথাতে, সত্যি ঠান্ডা মাথাতে গুলি করেছে, ঠান্ডা মাথাতে হত্যা করেছে ছাত্রদেরকে। এই আন্দোলন এতটা গভীর পর্যায়ে চলে গেছে, এখন তো রাস্তাতে মানে সেনাবাহিনী নেমে গেছে, এত বড় কারফিউ হয়েছে। বাংলাদেশকে অবিলম্বে কিছু করা উচিত, এটা নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। মুক্তিযোদ্ধা ঠিক আছে, মুক্তিযোদ্ধা সংরক্ষণও ঠিক আছে, কিন্তু যে দেশে যখন মানুষ একটা দেশের বিপ্লব চাই, আর বিপ্লব ছাত্ররা আনে, যখন ছাত্র বিপ্লব শুরু হয় তখন বাংলাদেশের মতন ছোট দেশ না, আমেরিকার মতন, রাশিয়ার মতন বড় দেশও কিন্তু হিমশিম খেয়ে যায়, সরকার টলমল হয়ে যায় কিন্তু। তো বাংলাদেশকে অবিলম্বে এটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত যে কত সুস্থ মস্তিষ্কে, কত ভালোভাবে, কত বেস্ট ওয়েতে এর সমাধান করা যায়। চলুন আমরা শুনি, আর একটু শুনে নিই। কেন হুমকি দিচ্ছে, কি বলতে চাচ্ছে? টিচাররা এখন এটাই চায় যে আমরা জানো খুবই অল্প টাইমের ভিতর বাসায় যাই। আমার প্যারেন্টসকে ফোন দিয়ে বলছে আপনার মেয়ে কেন রাস্তায় থাকবে, আপনার মেয়েকে বাসায় যেতে বলে। আমাদের বাংলায় যেন কোনো বৈষম্য না হয়, আমরা সকলে আমাদের ভাষা শহীদদের ভাইদের রক্ত দিয়ে আমাদের বাংলা আমরা জয় করেছিলাম। 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা আমরা বুকে নিয়ে আজকে রাজপথে নেমেছি। আমরা চাচ্ছি আমাদের অধিকার যেন আমরা আদায় করে তারপরই ঘরে ফিরি। মূল আন্দোলনটা আমাদের কোটা বিরোধী আন্দোলন না, আমাদের প্রত্যেকটা ছাত্রাবাসে গিয়ে যেভাবে আমাদের ভাই বোনদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, পুলিশ বিজেপি গিয়ে ওদেরকে যেভাবে মারছে, আমাদের আবু সাইদ ভাই, রাজু ভাই আপনারা দেখতে পাচ্ছেন, ওদের হত্যার বিচার চাচ্ছি। যদি আমাদের ভাষা যদি আমরা বলতে যাই স্বাধীনভাবে, তাহলে আমাদেরকে গুলি করা হবে। আমরা কি আসলেই স্বাধীন? আমি ক্লাস 8-এ, জি ক্লাস 8-এ পড়া মেয়ে অবধি রাস্তায় নেমেছে। হ্যাঁ, চলুন আমরা আরও কিছু ভিডিও ফুটেজ দেখে নিই। বাংলাদেশের আন্দোলনের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের কতটা তীব্রতর হয়ে গেছে সেই তীব্রতার আমরা কিছু ফুটেজ দেখি। চলুন, আমি দেখুন যেভাবে লোক রাস্তায় নেমে পড়েছে একবারে।
গাড়ি ঘোড়া দেখুন কিভাবে পুলিশের গাড়ি যাচ্ছে। তোমরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করো কেন? পুলিশ কেন বলবে? পুলিশ ওই সাধারণ জনগণের বন্ধু, পুলিশ ছাত্রদের বন্ধু, কিন্তু আজকে কেন পুলিশ আমাদের বিপক্ষে? আমরা এর সুষ্ঠু বিচার চাই। কত লোক রাস্তায় নেমে পড়েছে। পুলিশের গাড়ির উপরে হামলা করছে। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। যে সকল ঘটনা ঘটেছে তা কখনোই কাম্য ছিল না। দেখুন কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুলিশের গাড়ির উপরে হামলা করছে এবং পুলিশদেরকেও যেভাবে ওরা মারধর করেছে, যেভাবে পুলিশদের বিপক্ষে দাঁড়িয়েছে ছাত্র সমাজ, সেটাও কিন্তু একটা নিন্দনীয় ব্যাপার। এইভাবে করা উচিত হয়নি। যখন দেখুন পুলিশ কখন একদম প্রোটেস্ট মানে খুব তীব্র আকার ধারণ করে, কারণ যখন সব কিছু কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়, যখন পুলিশদের উপরে আঘাত আনা হয়, প্রশাসনের উপরে আঘাত আনা হবে, তখনই কিন্তু পুলিশ কিন্তু সেইটাকে কন্ট্রোল করার জন্য হিংস্রতায় নেমে পড়ে। এই ক্ষেত্রেও তাই হয়েছে। দেখুন কীভাবে আগুন জ্বলছে, এটাকে তো ঠিক করতে হবে, নাহলে তো জাতির সম্পত্তি নষ্ট হচ্ছে। চলুন আমরা দেখি। The students say just the abolition of quota is not enough. They want justice for number of students killed within the past few days, and they want some people brought into account for doing that. They said they'll continue to protest until their demands are met. রিপোর্টার ভদ্রলোক বললেন যে তারা শুধুমাত্র কোটার জন্য রাস্তায় নামেনি, তারা যে এই লাস্ট যে কদিনে যা হত্যা হয়েছে, যা স্টুডেন্ট যারা মরেছে, তাদের প্রতিবাদেও কিন্তু তারা রাস্তায় নেমেছে এবং এই প্রতিবাদ ততদিন অবধি চলবে যতদিন তাদের এই ডিমান্ড পূর্ণ না হচ্ছে। চলুন আমরা দেখি। তো আপনারা দেখলেন আমার সাথে কিভাবে বাংলাদেশের প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। জানি না শেষ কবে হবে। শেখ হাসিনা এটা নিয়ে কী চিন্তাভাবনা করছেন এবং কবে এটার একটা সুস্থভাবে একটা সমাধান করতে পারবেন উনি। তবে যদি আমরা কনক্লুশনে আসি তাহলে আমি বলবো যে মেন যে এদের এজেন্ডা সেটা হচ্ছে সব ধরনের সংরক্ষণ তুলতে হবে। তার মধ্যে মেন যে সংরক্ষণের বিরুদ্ধে তা হচ্ছে মুক্তিযোদ্ধাদের যে আত্মীয় স্বজন তাদের সংরক্ষণ। মুক্তিযোদ্ধার যদি সংখ্যা আমি বিচার করতে যাই তাহলে এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে মাত্র 2.5 লক্ষ জন এবং এই 2.5 লক্ষ জনের মধ্যে এই 2.5 লক্ষ জনের মধ্যেই যে 30% কোটা রিজার্ভেশন রয়েছে, সেই রিজার্ভেশন কিন্তু এরাই বেশিরভাগ পেয়ে যায়। অর্থাৎ মেধার একটা ভুল লাভ নেওয়া হচ্ছে এখান থেকে এই কোটার মাধ্যমে। আর এটাই হচ্ছে আন্দোলনকারীদের মেন বক্তব্য যে কজন মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছে, যারা বেঁচে রয়েছে তারা তো চলে গেছে, তাদের তো বয়স হয়ে গেছে। এখন তাদের আত্মীয় স্বজন, তাদের নাতি নাতনি, তাদের মানে পূর্বপুরুষ মানে বংশ পরম্পরা যদি কোটা চলতে থাকে তাহলে তো মেধার সঙ্গে একটা বেইমানি করা হবে, মেধার সঙ্গে একটা ভুল ত্রুটি করা হবে। ওই জন্য তারা এই এত বড় আন্দোলনে তারা নেমেছে। এক কথায় এই যে মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ, এই সংরক্ষণের আড়ালে কিন্তু একটা নেপোটিজম চলছে, আর এই নেপোটিজমকে হত্যা করতেই তাদের আজ এই আন্দোলন। তো সঙ্গে থাকবো, নেক্সট আন্দোলনে আরও কী আপডেট থাকছে সেই সব আপডেট নিয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই থাকবো। আপনারা আপডেট পেয়ে যাবেন আমার কাছ থেকে। তো আজকের ভিডিও এইটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে, বা বাংলাদেশের এই টপিকটা নিয়েই হয়তো। বাংলাদেশের এই আন্দোলনে যারা বলিদান দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমি আবেদন রাখি যে আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুন এবং যত বেস্ট উপায়ে অহিংসার মাধ্যমে যদি এই সমস্যার সমাধান হয় আপনি তাই চেষ্টা করুন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।